আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। গত বেশ কিছুদিন যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন থেকে দেশে আসবার কথা আলোচনায় এসেছে তখন থেকেই তার এই দেশে ফেরা নিয়ে সন্দেহ, সংশয়, জল্পনা কল্পনা, গুঞ্জনের কিন্তু শেষ ছিল না। আসবেন কি আসবেন না ইত্যাদি ইত্যাদি। শেষ দিকে এসে এমন দাঁড়িয়েছে যে এই ফেরার পেছনে নানান জটিলতার কথাও শোনা গেছে, কিন্তু না সরকার, না তারেক রহমান বা তার দল কেউই বিষয়টি আসলে খোলাসা করেননি। অবশেষে সুদীর্ঘ 17 বছর পর গত 25 ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু 25 ডিসেম্বরের কয়েকদিন আগে থেকে একটা কথা চাউর হয়ে গেল যে ভারতের গ্রিন সিগন্যাল নিয়েই দেশে ফিরছেন তারেক রহমান, এবং ভারতের কারণেই এই প্রত্যাবর্তনকে মেনে নিয়েছে আমাদের সেনাবাহিনীও। এসব কথায় কতটা সত্য আছে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। কিন্তু আপনি যাকেই জিজ্ঞাসা করবেন বা ওই সময় করেছেন, আমি করেছি, তিনি বলবেন বা বলেছেন, জানি তো, ভারতের অনুমতি নিয়েই তারেক দেশে এসেছেন। ইউনূস সরকারও বাধ্য হয়েছে তাকে প্রধানমন্ত্রীর প্রায় সমপর্যায়ের নিরাপত্তা দিতে। আসলে রাজনীতি একটি জটিল খেলা। আমি সবসময় বলি এর ভেতর বাহির একসঙ্গে বোঝা কঠিন, অন্তত আমার পক্ষে। বিশেষ করে আমাদের দেশে, যেখানে রাজনীতিতে শেষ কথা নেই বলে একটি আপ্তবাক্য আমরা বেশ জোরে সোরে উচ্চারণ করি। এই শেষ কথা নেই বলার কারণেই বলা হয় আমাদের রাজনীতিকদের চরিত্রে এবং চিন্তায়ও শেষ বলে কিছু নেই। সাম্প্রতিক উদাহরণ চান? গণ অধিকার পরিষদের রাশেদ খান, নুরুল হক নূর, এলডিপির রেদওয়ান আহমেদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এলডিপির সাদাত হোসেন সেলিম, শাহমেজ কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, একদা মুক্তিযোদ্ধা কর্নেল অবু অলি, মেজর অবু আখতারুজ্জামান সহ আরো অনেকের কেউ বিএনপির গাড়িতে উঠেছে। তারা বিএনপির প্রতীকে নির্বাচনের স্বপ্ন দেখছে, কেউ কেউ জামাত তথা রাজাকারী জোটে বা দলে সামিল হচ্ছে। সবই ওই রাজনীতিতে শেষ কথা নেই বলেই সম্ভব হচ্ছে। আসলে এরা সবাই এই আপ্তবাক্যের উপকারভোগী। এজন্য কোনো নীতি নৈতিকতার প্রয়োজন হয় না, আদর্শ ধরে রাখতে হয় না। এবার তো এমন দলও দেখা গেছে যারা নিজেরা দলের তরফ থেকে শত শত মনোনয়ন বিক্রি করেছে, কিন্তু শেষমেশ নিজেরাই শীর্ষ অনেকেই অন্য দলের হয়ে অন্য দলের প্রতীকে নির্বাচনে নামছে। এই সময়ের সবচেয়ে বড় আকর্ষণ বা সবচেয়ে আলোচ্য ইস্যু যদি বলেন, সেটা হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। কিছুদিন আগেও শুনেছি এরা নাকি আগামীর সরকার গঠন করবে, কে নাকি প্রধানমন্ত্রীও হবে। একজন তো হুঙ্কার দিয়ে বলেছিল এনসিপি ঠিক করবে আগামীতে কোন পার্টি ক্ষমতায় যাবে, কারা সরকার গঠন করবে। অর্থাৎ যে যাই করুক না কেন সেখানে মূল ভূমিকা এবং নির্দেশনা থাকবে এনসিপির, তারাই সবকিছু নিয়ন্ত্রক হয়ে যাবে। আহা, এই সোনার ছেলেদের সাম্প্রতিক দৌড়ঝাঁপ, কপালে চিন্তার ভাঁজ এবং চিমসে যাওয়া মুখ দেখে আসলে করুণাই হয়। পানির গভীরতা না বুঝে পুকুরে বা নদীতে ঝাঁপ দিলে যা হয় আর কি। আহা বেচারা। শেষ পর্যন্ত নতুন বাংলাদেশ গড়ার হুঙ্কারকারী দল নাকি ৭১-এর পরাজিত শক্তির কাছে আশ্রয় প্রার্থনা করছে। কেউ কেউ অবশ্য বলছেন ওরা তো এক গোয়ালেরই গরু, ভদ্র ভাষায় যাদেরকে বিটিং বলেন অনেকে। অবশ্য এদের মধ্যেও নানান বিভেদ আছে। কেউ বিএনপির গাড়িতে চড়তে চায়, কেউ নিকট ভবিষ্যতের চেহারাটা বুঝতে পেরে টুপ করে স্বতন্ত্রের খাতায় নাম লেখাচ্ছে। এমন খেলা আরো আছে, শুধু এরা নয়, অন্য দলে আছে, এমনকি ইসলামপন্থী অনেক দলেও এই দৃশ্য, এই ঘটনা আছে। সেই আলোচনা করে ভিডিওর কলেবর বাড়াতে চাই না। তারেক রহমানের ফেরার গল্পে আবারও ফিরতে চাই। এই যে সবাই বললেন ভারতের হস্তক্ষেপে তারেক ফিরলেন, তো যদি এ কথা সত্যি হয়, আমি জানি না তো বিনিময়ে কি কি শর্ত এবং দায় তিনি মাথা পেতে মেনে নিয়েছেন, সেটা কি স্পষ্টভাবে কেউ বলতে পারেন? আমি বলতে পারি না। ওই সূত্র যারা এইসব কথা বলছেন এখন তারাই বলছেন এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার পালা, কিন্তু সেটা কিভাবে সম্ভব সেটি আবার স্পষ্ট করে কেউ বলছেন না। সবকিছু ভাষা ভাষা।
একটু পেছনে ফিরে তাকাই। আপনাদের মনে আছে বাইডেন প্রশাসনের ষড়যন্ত্রে বাংলাদেশে রাজনৈতিক পালাবদল ঘটেছে 2024 সালে। এটাই এখন সবাই বলেন, দুই একটি ব্যতিক্রম বাদে, কারণ ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকারান্তরে এই কথা স্বীকার করেছিলেন, মনে আসছে নিশ্চয়ই। তখন চারিদিকে গুঞ্জন উঠেছিল ট্রাম্পই ইউনূস সরকারকে বিদায় করবে, শেখ হাসিনা সগৌরবে দেশে ফিরবেন। ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর প্রথম যে সাক্ষাৎ হয়, সেই সাক্ষাতের কথা নিশ্চয়ই মনে আছে। আলোচনার এক পর্যায়ে মিস্টার মোদীকে যখন বাংলাদেশের বিষয় দেখার কথা বলেছিলেন ট্রাম্প, তখনও একদল লাফিয়ে উঠে তার স্বরে চিৎকার করেছিল। কিন্তু তারা বুঝতে পারেনি আসলে খেলাটা কার বিপরীতে চলছে বা খেলছে। মেটিকুলাস ডিজাইন শব্দ দুটি শুনতে চমকপ্রদ হলেও এর ভেতরের খেলাটা বুঝবার মানুষ কিন্তু সীমিত। মাঝখানে দৃশ্যপটে দেখা গেছে ইলন মাস্ক সহ আরো অনেককেই। কাকে ইনি কাজে লাগিয়েছেন এটা আপনারা জানেন, আমি আর বলতে চাই না নতুন করে। পাশাপাশি সক্রিয় ছিল বাঘা বাঘা লবিস্ট ফার্মও। ফলে সগৌরবে ফেরাটা বিলম্বিত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন ক্রমশ হয়ে গেছে মার্কিন প্রশাসন। মার্কিন স্বার্থের রিলে রেসের কাঠি উঠেছে ট্রাম্পের হাতে। ফলে বাংলাদেশ দেখার দায়িত্বপ্রাপ্ত নরেন্দ্র মোদীও থেকেছেন চুপচাপ। এরপর মাঠে পুরোপুরি খেলতে শুরু করেছেন ট্রাম্প। দৃশ্যপটে এসেছে ট্রাম্প শুল্ক, দ্রুতই বদলে গেছে বিশ্ব। কিন্তু ধ্যানী পুরুষ নরেন্দ্র মোদী নীরব কূটনীতিতেই নিমগ্ন থেকেছেন। এ সময় পাকিস্তানের শাহবাজ শরীফ এবং আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের খোলামেলা ঘনিষ্ঠতা এবং মার্কিন ব্যবসায়িক স্বার্থ ভারতকে দৃশ্যত কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। তখনই ভারত মার্কিন গর্বিত বন্ধুত্বের সম্পর্কে ভাটার টান দেখেছেন কেউ কেউ। ভারতকে এক প্রকার তখন চেপে ধরেছে ট্রাম্প শুল্ক। এর মধ্যে অপারেশন সিঁদুর বন্ধের কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প, কিন্তু বেঁকে বসেছেন নরেন্দ্র মোদী। ফলে দুই দেশের মধ্যে ফাটল আরো বড় হয়েছে। মাঝখানে ফায়দা লুটতে মরিয়া হয়েছে পাকিস্তান। আবার তার ঘাড়ে মানে পাকিস্তানের ঘাড়ে সওয়ার হয়ে ভারতকে এবং মোদীকে খেলা দেখানোয় ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা। ভারতের উপর ছড়ি ঘোরানোর চেষ্টাও করেছে কেউ কেউ। কিছু উজবুক পাকিস্তানের সহায়তায় ভারত দখলের নেশায় প্রলাপ বকেছে। কিছু বেওকুফ সেভেন সিস্টার্স ভেঙে দেওয়ার হুঙ্কার ছেড়েছে। কিন্তু নিজের পায়ের তলার মাটি যে ক্রমশ চোরা বালিতে দেবে যাচ্ছে সেদিকে তারা খেয়ালই করেনি। ফলে যা হবার তাই হয়েছে। এখন নির্বাচনী ভিক্ষার বাটি নিয়ে এই দল সেই দলের দুয়ারে দৌড়াদৌড়ি করছে। কারো জায়গা হচ্ছে, কারো জায়গা হচ্ছে না। যে সময়ের কথা বলছি, এই সময় অনেক কূটনীতিক মনে করেছেন বাংলাদেশ কার্যত ভারতের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। অনেকে যে কোনো সময় যুদ্ধের আতঙ্ক ছড়িয়েছেন। কিন্তু সীমাহীন উস্কানিত ভারত নীরব কূটনীতি বেছে নিয়েছে। এদিকে বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে উঠতে উঠে পড়ে লেগেছে জামাত। অকৃপণ সরকারি পৃষ্ঠপোষকতা, বেসুমার নগদ অর্থ প্রবাহ এবং মেটিকুলাস ডিজাইনে ভর করে জামাত নিজেদের শিকড় বাংলাদেশের গভীরে গেঁথে দিতে মরিয়া হয়ে উঠেছে। ফলে দীর্ঘদিনের মিত্র বিএনপিকেও তারা চ্যালেঞ্জ করেছে নানানভাবে, নানান জায়গায়। এ সময় অবশ্য অনেকেই বলেছেন জামাত কিছুতেই চাইছে না তারেক রহমান দেশে ফিরে আসুন। পাকিস্তান, কাতার, এমনকি কতিপয় মধ্যপ্রাচ্যের মিত্র শক্তির জোরে জামাত নেতারা ইউনূসকেও খড়কুটো ভাবতে দ্বিধা করেনি। মানুষ ভাবতে শুরু করেছিল জামাতই বোধহয় সরকারকে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করছে। কিন্তু তারেক রহমানের আগমন সব কেমন যেন এলোমেলো করে দিয়েছে। মাঝ আকাশে সুতো কাটা ঘুড়ির মতো জামাতও নাকি এখন গোত্তা খেয়ে ঘুরছে এবং ক্রমশ ভূমিতে নেমে আসছে। অনেক বদনাম, অনেক সমালোচনা সত্ত্বেও বিএনপি এখন লাইমলাইটে চলে এসেছে বা আসছে বলে মনে করছেন অনেকে। মাঝখানে বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়েছে, রাজনীতির পাটাতনও বদলে গেছে।
ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আবার গতিপথ বদলে নমনীয় হয়েছে, কাছাকাছি এসেছে। মাঝে ভারত ঘুরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর যেন রাতারাতি পলিটিক্সটাও পাল্টে যেতে শুরু করেছে, বিশেষ করে এই অঞ্চলের। ভারতের নীরব কূটনীতি ক্রমশ সরব হতে শুরু করেছে এবং পাকিস্তান এখন কার্যত ব্যাকফুটে চলে গেছে। ইউনূসকে যারা বসিয়েছেন ক্ষমতায় তারাও দিগ্ভ্রান্ত, দেশে এবং বিদেশে। এরই মধ্যে ভারতের আশীর্বাদ নিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান, যে কথা শুরুতেই বলছি, অনেকেই এটা বলছেন, এবং ক্রমশ ফেড আউট হয়ে যাচ্ছে জামাত। আরেকটি আওয়াজ একই সময়ে জোরে সোরে শোনা যাচ্ছে, তা কি? সেটা হলো শেখ হাসিনাও নাকি ফিরবেন শিগগিরই। একথা শুনে বা একথা যদি আপনি বলেন কাউকে, বাংলাদেশ বিরোধীরা আপনাকে গালাগাল দেবে, হাসিনা বিরোধীরা ট্যাগিং করবে, কারো এজেন্ট বলবে, কিন্তু এটা তো মানতেই হবে, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, অটোমেটিক্যালি পূরণ হয়ে যায় বা পূরণ করে নেয়। ভারত নাকি এখন সেই মিশনেই আছে। ইউনূসের সঙ্গে তাদের বনিবনা নিয়ে সময় ক্ষেপণ করতে চাইছে না ভারত। তাদের চাওয়া, মানে ভারতের চাওয়া এবং প্ল্যান এখন একটাই, অনেক বিরোধিতা সত্ত্বেও তারেক রহমান যেভাবে বাংলাদেশে এসেছেন একইভাবে শেখ হাসিনাও অচিরেই বাংলাদেশে পা রাখবেন। নির্দিষ্ট দিনক্ষণ এখনই হয়তো বলা যাচ্ছে না বা বলা যাবে না, তবে এটাই অনিবার্য বলছেন রাজনীতির ভাষ্যকাররা। আরেকটি সূত্র বলেছে তারেক রহমানের দেশে ফেরার পেছনে শুধু ভারত নয়, রাশিয়াও ভূমিকায় রয়েছে। সম্প্রতি তুর্কমেনিস্তানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যকার প্রায় 50 মিনিটের রুদ্ধদ্বার বৈঠকেই নাকি এটা চূড়ান্ত হয়েছে। নিশ্চয়ই বৈঠকের কথা আপনাদের মনে আছে। কেন মনে আছে? সেই বৈঠকে 40 মিনিটের গ্যাপে পড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেশ অসহায় হয়ে, অসহনীয় হয়ে পড়েছিলেন এবং শাহবাজ শরীফ নিজে যেমন বিব্রত এবং লজ্জিত হয়েছেন, একইভাবে তিনি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ওই দিনের ওই বৈঠকের কারণেই প্রভাব বিস্তারের সুযোগ হারিয়েছেন, ট্রেনটা মিস করেছেন। 12 ডিসেম্বরের পুতিনের সাথে সেই বৈঠকের পরপরই বাংলাদেশ থেকে তুরস্কের সকল সামরিক উইংসও নাকি চলে গেছে, ওই সূত্রটি বলছে। এ কারণেই নাকি জামাত এবং পাকিস্তানের আওয়াজ এখন ক্রমশ কমে আসছে এবং তারা বলছে এক পর্যায়ে হয়তো এটা আর শোনা যাবে না। অর্থাৎ পুরো ব্যাপারটায় রাশিয়ার হাত ছিল, রাশিয়ার হাত আছে, সাথে ছিল ভারতের সম্মতি। জঙ্গিবাদ ঠেকাতে তারেক রহমান ভারত রাশিয়ার ইচ্ছাকে গুরুত্ব দেবেন এমন কথা বলছেন বিশ্লেষকরা। এজন্য জামাত এবং পাকিস্তানের সঙ্গে মাখামাখি কমাতে হবে বিএনপিকে, এমন বার্তা নিয়েই তিনি হয়তো এসেছেন। বিএনপি গোপনে জামাতের সাথে যদি আতাত করেন, আতাত অব্যাহত রাখেন, তাহলে এর খেসারত তাদেরকে দিতে হবে, একথাও বলছেন কূটনীতিকদের কেউ কেউ। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত এখন আর বাংলাদেশে উগ্রবাদের বিস্তার চায় না। অবাঞ্ছিত পরগাছাড়া বেড়ে উঠুক, এটা তারা চায় না। এটাই এখন এই অঞ্চলের রাজনীতির সামারি। এটা আসলে ভালো করে বুঝতে হবে। আপনারা জানেন রাজনীতির খেলা খুব নির্মম। গত কয়েক মাস ধরে যারা তারেককে অবাঞ্ছিত করার খেলায় মেতেছিল, আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না বলে হুঙ্কার ছেড়েছিল, এখন তারাই টিকে থাকার জন্য এর ওর দরজায় কড়া নাড়ছে এতিমের মতো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ। মাঝে মধ্যে আমি ভাবি, আসেন আমরা একটু কল্পনা করি। মনে করেন 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানটা হয়েছে সেটাকে আমরা বিপ্লব বলি, ছাত্র জনতার অভ্যুত্থান বলি, এবং সেই অভ্যুত্থানের সত্যিকারের লক্ষ্য ছিল কোটা নয় মেধা। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই হবে না, বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস চলবে না। ভাবুন তো। এবং সেই দাবি নিয়ে সেই ছাত্র জনতার অভ্যুত্থানটা সফল হয়ে গেল এবং একটা সরকার, যাকে আমরা বলছি ফ্যাসিস্ট, তারা চলে গেল ক্ষমতাতে। এই পর্যন্ত এই যে কথাটা বললাম, এই সফল আন্দোলনটার কথা আমরা ধরে নিলাম,
তারপরে কি হলো? তারপরে দেখলাম যে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিল তারা তাদের কথা এবং কাজে মিল রাখছে। বাংলাদেশে যেন দুর্নীতি না হতে পারে তারা সেই চেষ্টাটা করছে, এবং তারা যা যা বলেছিল সবগুলো তারা করছে, এবং বাংলাদেশের সমস্ত মানুষ দল মত নির্বিশেষে এই আন্দোলনের নেতৃত্বকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। ভাবা যায় কি চমৎকার একটা পরিবেশ হতো বাংলাদেশে। এবার আমরা একটু বাস্তবে ফিরে আসি। আমরা আসলে কি দেখলাম? সেই যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হলো জুলাই আগস্টে, সেটি ছিল আসলে মিথ্যে আশ্বাস, আমাদের সাথে আম জনতার সাথে প্রতারণা। এই প্রতারণাটা স্বরূপে আবির্ভূত হতে কিন্তু একদম সময় লাগেনি। মানে 1 থেকে 2 মাসের মধ্যেই বাংলার মানুষ হাতে নাতে প্রমাণ পেয়েছে যে তারা জুলাই আগস্টে কিভাবে প্রতারিত হয়েছে। এই প্রমাণগুলোর কিছু আবার ডক্টর ইউনূস থেকে শুরু করে তাদের সেই সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়ক তারা মিডিয়ায় বলেছে। ডক্টর ইউনূস তো একদম নিউ ইয়র্কে গিয়ে বললেন যে মেটিকুলাসলি ডিজাইনড একটা প্ল্যানের মাধ্যমে, যেটাকে বলি ষড়যন্ত্রের মাধ্যমে, একটা জঙ্গি অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশ। এর সাথে আমাদের জেনারেল ওয়াকার খান তো ছিলেনই। এবং একটা জিনিস, যে ষড়যন্ত্র করে যদি আপনি কিছু অর্জন করেন সেটি কিন্তু ধরে রাখা খুব কঠিন হয়ে যায়। এই যে সবার কাছে হিরো যে ছাত্র নেতাগুলো, যে নাহিদ বলেন, হাসনাত বলেন, সার্জিস বলেন, তাদের কাছে মানুষের কি প্রত্যাশা ছিল, তারা কি হতে পারত আর তারা কি হয়েছে? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের শাসন আমরা দেখেছি, তারা নির্বাচিত হয়ে এসেছে, তারা তাদের সবচেয়ে খারাপ যে ফর্মটা, তার চেয়েও খারাপ ছিল এই বৈষম্য বিরোধী এইসব ছাত্র নেতারা। এসব এই নাহিদ, আসিফ, এদের এপিএসরা এক একজন 300-400 কোটি টাকা প্রথম কয়েক মাসের মধ্যেই আত্মসাৎ করেছে। এই বিচারপতি নিয়োগ দেবে, সেখানে টাকা, ডিসি নিয়োগ দেবে, সেখানে টাকা, সচিব নিয়োগ দেবে, সেখানে টাকা, টাকা টাকা আর টাকা। আর সেই সাথে আছে ৭১-এর উপর যেন এদের খুব রাগ। মাথায় জাতীয় পতাকা বেঁধে বঙ্গবন্ধুর নাম করে মানুষকে মুক্তিযুদ্ধের কথা বলে তারা যে আন্দোলনটা করলো, সেটা কত বড় প্রতারণা ছিল। এবং এখন তো জামাত স্বীকার করছে যে আন্দোলনের পেছন থেকে কলকাঠি নাড়িয়েছে জামাত এবং শিবির। সেই শিবির আবার ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা, ছাত্রলীগের লুঙ্গির তলে থাকা। এই যে হাসনাত, তারপরে এই যে ডাকসু বিপি সাদিক কায়ুম, সার্জিস, এগুলো সব ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল। গুলো যখন একটা রাজনৈতিক দল করলো এনসিপি, কেন এই দলটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেল না? অথচ ফেনীর বন্যার সময় দেখেন সর্বস্তরের মানুষ তাদের টিএসসিতে গিয়ে টাকা দিয়ে আসছে। এই ছাত্র নেতৃত্ব যদি সৎ থাকতো, তারা যে প্রতিশ্রুতির কথা বলেছে সেটা বাস্তবায়নে সিনসিয়ারলি চেষ্টা করত, এবং তারা যদি তখন দল করতো এনসিপিটা, তাহলে আজকে এনসিপি নির্বাচনে তাদের জয় লাভ কেউ ঠেকাইতে পারত না। এবং তাদের টাকা মানুষজন দিত, তাদের নির্বাচনী ব্যয়, এই 300 আসনে যদি ধরি 1000 কোটি টাকা, সেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে তুলে দিত, কারো কাছে যেতে হতো না। কিন্তু দেখলাম এই শিল্পপতিদের ট্রেড করে টাকা নেয়, ওই শিল্পপতির কাছ থেকে চাঁদা নেয়। আর এদের গডফাদার হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের এই রাজনৈতিক দলের কপালটা আর হলোই না। 2007 সালে তিনি নাগরিক শক্তি নামে একটা দল করতে চেয়েছিলেন, খুব অল্প দিনের মধ্যেই পাত্তাড়ি উড়ায় চলে গেছেন, বুঝছেন যে এটা হবে না। কিন্তু এই বুড়ো বয়সে যখন এক পা কবরে, তখন আবার আসলেন। বাংলাদেশ ধ্বংসের সেই ইনকমপ্লিট মিশনটা কমপ্লিট করার জন্য তিনি আসলেন, এবং তার মাথায় সেই রাজনৈতিক দলের ভূতটা ছিল। এবার করলেন বাচ্চা কাচ্চাদের দিয়ে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। সেই পার্টি এতক্ষণ যেটা বললাম, দুর্নীতি, মুক্তিযুদ্ধের বিরোধিতা,
জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন, এর সাথে আবার যোগ হলো এদের এই নারীদের প্রতি যৌন সহিংসতা, যৌন নিপীড়ন। বছরের জুলাই মাসে নীলা ইসরাফিল নামে একজন এনসিপির সাথে সম্পর্ক ত্যাগ করেছিল। তার সুনির্দিষ্ট অভিযোগ ছিল সারোয়ার তুষার নামে একজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে, কিন্তু এনসিপি সারোয়ার তুষারকে দায় মুক্তি দিয়েছে, যে বলেছে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বরং নীলা ইসরাফিল সংগঠনে থাকতে পারেনি, সি লেফট, নীতিগত অবস্থান থেকে তিনি চলে গেছেন। কিন্তু তারপরেও অনেক মেয়ে কিন্তু ছিল, অনেক তরুণী এনসিপি করেছে। তার মধ্যে 3 জন আবার ডাক্তার, যারা খুবই আলোচিত, যেমন যে ডাক্তার তাসনিম জারা, মেয়েটি আমার মেডিকেল কলেজের ছোট বোন, আবার ডাক্তার তাসনুবা জাবিন, আর একজন ডাক্তার মাহমুদা মিতু। এই 3 জন ডাক্তারই বেশ দেখতাম আলোচিত। তো সম্প্রতি তাসনিম যারা পদত্যাগ করেছেন, আবার আজকে দেখলাম তাসনুবা জাবিনও পদত্যাগ করেছেন। এরা কিন্তু নীলা ইসরাফিল যখন যৌন হয়রানির শিকার হলো তখন কিন্তু এরা কেউ কোনো কথা বলে। সুতরাং আজকে যে পদত্যাগ করছে, আপনি যদি বলেন যে নৈতিকতার জায়গা থেকে, আদর্শের জায়গা থেকে, তাহলে আমার আসলে একটু হাসা ছাড়া কোনো উপায় নেই। নির্বাচনের হিসাব মেলেনি। এই নির্বাচন আসতেই এনসিপির দেউলিয়ত্বটা এমন বেশি প্রকাশিত হয়েছে। প্রথমে তারা গেছে বিএনপির কাছে, কয়টা সিট পাবে, 10টা পাবে, এই পাবে। আলটিমেটলি তারা এখন জামাতের সাথে যাচ্ছে, এবং এনসিপির অধিকাংশ নেতাই জামাতের সাথে জোট করার পক্ষে। কেন জামাতের সাথে যাচ্ছে আপনারা হয়তো অনেকে ভাবছেন এটা কি বললেন। এরা এই যে বললাম জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, এটা তো পেছন থেকে জামাত শিবিরই করেছে, বাইরের থেকে টাকা এসেছে। টোটাল ফান্ডিং এর 70% জোগাড় করে দিয়েছে ডক্টর ইউনূস নিজে। জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান হয়েছে, সেই আন্দোলনের টোটাল যে ফান্ডিং ছিল তার 70% জোগাড় করে দিয়েছেন ডক্টর ইউনূস নিজে। নিজের সোর্স থেকে দিয়েছেন, জামাতের সোর্স থেকে এসেছে, বিদেশি সোর্স থেকে এসেছে। তো এখন জামাতের সাথে যাচ্ছে, পিতা পুত্রের মিলন। এতদিন তারা একটা মুখোশ পরেছিল, জামাত বিরুদ্ধে কথা বলেছে, এই সবই প্ল্যানের অংশ ছিল। দিনের শেষে যখন আওয়ামী লীগকে তারা বাইরে রেখেছে, নির্বাচন থেকে বিএনপি আসছে, তখন তারা মোটামুটি ক্ষমতায় চলে যাবে। তারেক রহমান আসায় আবার হিসাব একটু গোলমাল হয়ে গেছে। তো এখন এই অবস্থায় এই নমিনেশনগুলো পাবে না বলেই ডাক্তার তাসনুয়া জাবিন পদত্যাগ করেছে, তাসনিম যারা পদত্যাগ করেছে, আর মাহমুদা মিতু এখনো পদত্যাগ করেছেন কিনা আমি জানি না। তবে এই মিতু মেয়েটা একটা বেসরকারি মেডিকেল কলেজে পড়তো, এবং সে পড়া অবস্থায় একবার নিউজ হয়েছিল সে এক ব্রিগেডিয়ারের সাথে পরকিয়া করতো। তার সুগার ড্যাডি ছিল আর্মির এক ব্রিগেডিয়ার। এইটা ব্রিগেডিয়ারের বউ জানার পরে আয়শা মাহমুদা মিতুরে এমন মাইট দিছে যে সেটা কিন্তু নিউজ হয়েছিল, আপনাদের মনে আছে কিনা। তো এই হলো এনসিপি, সেক্স অ্যাডিক্ট একটা পার্টি, ওটা রাজনৈতিক দল, তার মধ্যে একটা মিনি পতিতালয় আছে মনে হয়, এরকম নেতাদের আচরণ দেখলে তাই মনে হয়। এরা তরুণীকে সম্মান করতে জানে না। এবং আমি নীলা ইসরাফিলের সাথে অনেক বিষয় আমি একমত নই, কিন্তু তার এই বোল্ডনেসটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং তখন কিন্তু এই মেয়েরা যাদের কথা বললাম, তারা কিন্তু প্রোটেস্ট করেনি, তারা ছিল, তারা মধু পান করেছে, বিদেশে গেছে, জাতিসংঘে গেছে, সারা দেশের ট্যুর করছে, এনসিপি সারা দেশে গেছে, গোপালগঞ্জে এমন দাওয়া খাইছে যে শখ মিটে গেছে রাজনীতি করার। তো তুমি মধু পান করছো, আর এখন একটা স্ট্যান্ডবাজি করলো আর কি। এর মধ্যে আবার টাকাও তুলা বলাইছে, একজন 47 লাখ টাকা না কত তুলছে তাসনিম যারা, সে আবার বলছে ফেরত দিবে, কিন্তু এই ফেরতের প্রক্রিয়া কিন্তু বেশ জটিল। তাসনুয়া জামিন বলছে তার একটু সময় লাগবে টাকাগুলো ফেরত দিতে। হোয়াট এভার, টাকা পয়সা যারা দিছে তারা এনসিপি কে দিছে নাকি ওই পার্টিকুলার ব্যক্তিকে দিছে, টাকা পয়সা নিয়ে আমার মোটেও কোনো কথা নেই। কিন্তু এই দেউলিয়া একটা দল দেশের এত বড় ক্ষতি করলো, তো এখন এই দলটা একেবারে ডুবে যাচ্ছে আর কি, জামাতের কোলে বসছে। কারণ জামাতেরই তো গোপন সন্তান, আর এমন সন্তান যার পিতৃ পরিচয় এক সময় স্বীকার করা যেত না, কিন্তু অবশেষে
ডিএনএ টেস্ট করে জানা গেল যে এনসিপি জামাতেরই সন্তান, রাজনৈতিক সন্তান। খুবই খুবই দুঃখজনক। এবং মাঝখান দিয়ে দেশের এত সর্বনাশ এরা করেছে, টুডে অর টুমোরো এরা যদি দেশে থাকে, আইনের আওতায় এদের আসতেই হবে। দেশ ধ্বংসের জন্য এদের আইনি বিচার হবেই। এদের কোনোভাবেই কেউ রক্ষা করতে পারবে না। হুশিয়ার সত্তা দুলায়ের গাদ্দারেরা হুশিয়ার সত্তা জিজি ইউনুস। আর এর সাথে প্রকৃতির কিছু হিসেব নিকেশ তো আছেই, সেটা আমরা নানান সময় দেখছি। আর এনসিপির চাঁদাবাজি, এই যে আমি ডানা কাটা পরি গান গাওয়া একটা মেয়ে, তাহরিমা সুরভি, জুলাই যোদ্ধা, একটা মোটামুটি কোথার থেকে মধ্যরাতে গ্রেপ্তার হইলো গাজীপুরে। তো ডানা কাটা পরি যেখানে থাকেন সেই পরিস্থানটা দেখে খুব কষ্ট পাইছি। এইরকম ফকিন্নি হালে থাকে, আবার এই লেভেলের একজন মেয়ে, সে 50 কোটি টাকার চাঁদাবাজি করে হচ্ছে। এনসিপি হলো, মানে এনসিপি নামটা শুনলে এখন আসলে দুর্গন্ধ বেরোয়, এবং এর বিচার হবেই বাংলাদেশে, এটা কেউ ঠেকাতে পারবে না। আমি এনসিপিকে ধিক জানাই, মানুষের সাথে প্রতারণা করবার জন্য এত অল্প বয়সে এত পাইকা গেছে, কি আর বলবো। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।